অপূর্ব কাছে আসুন। মাস্কটা হলো আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পূর্ব এলাহাবাদ গ্রামে। আমরা এখন যাচ্ছি আমার ছোটবেলার শিক্ষক ছিলেন, হাই স্কুলের শিক্ষক ছিলেন নরেশ চন্দ্র পাল, নরেশ ছাড়ের বাড়িতে যাচ্ছি। যদিও আমি জানি এখন যে নরেশ ছাড়ের ভিটা এখন কেউ থাকে না, কিন্তু আমার শৈশব এখানে এত বেশি সময় এখানে আমি কাটিয়েছিলাম। এখানে বড় বড় দিঘি রয়েছে, তখন অসংখ্য বৃক্ষ ছিল, গাছপালা ছিল, সবুজে আচ্ছন্ন ছিল। সেসব এলাকা এখনো সবুজ রয়েছে, কিন্তু প্রায় 70% সবুজ আর নেই। এখন যে রাস্তায় আমরা যাচ্ছি, এই রাস্তাটি একসময় আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমার ছেলে এখন আজকে আমার সঙ্গে যাবে। তো এই রাস্তায় আমরা প্রথম এসেছিলাম 2011 সালে। তখন অপূর্ব একেবারে ছোট ছিল। আমরা একজন গৌতম দাসের বাসায় তখন গিয়েছিলাম। সর্বশেষ আমরা যখন এলাম তখন 2018 সালের 3 জানুয়ারি, ঠিক না? সেইবার যখন আমরা এলাম, এরপর আর আমরা এখানে আর আসিনি। আজকে হলো 2022 সাল 20 নভেম্বর। আজকে আমরা যাচ্ছি অনেক পরিবর্তনের মধ্যে। তো সেই যে নরেশ ছাড়ের ভিটা, আশেপাশে পুকুর, হাজার হাজার গাছ, দেশীয় গাছ, ফলের গাছ, ফুলের গাছ এবং নানা রকমের বৃক্ষ, ছায়া, বাঁশঝাড়, হাজারো পাখির কলতান, সে আর এখন নেই। তো না থাকলেও মানুষ আসলে স্মৃতিচিহ্ন ভুলতে পারে না। অপূর্বকে নিয়ে আজকে আমরা যেখানে যাচ্ছি, এই নিয়ে অপূর্বের তৃতীয়বার যাওয়া। প্রথমবার যখন গিয়েছিলাম অপূর্বের সম্ভবত 1.5 বছর বা 2 বছর, পরের বার গেলাম 2018 সালে, আর আজকে যাচ্ছি। আজকে আমার স্ত্রী এবং ছোট মেয়ে প্রকৃতিরও যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সকাল থেকে ঘুরে বেশ ক্লান্ত হয়ে যাওয়ায় তাদেরকে আমরা এখন গাড়িতে তুলে দিয়েছি। তো শিশু বাচ্চাকে আমরা আর ধকল নিতে দেইনি বলে আমরা আজকে পিতা পুত্র দুজনেই একসঙ্গে যাচ্ছি। তো আমরা যাই, গিয়ে আসলে দেখি যে ওখানকার অবস্থা এখন কেমন রয়েছে। তো সবাই আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে ধন্যবাদ। চল। ধানের জমি দেখেছো? একদম সোনালী কালার, একদম সোনালী রঙের। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ধানের জমিগুলো কিছুদিন আগেও ধরো যে সবুজ ছিল, কিন্তু এখন কি একদম সোনালী রঙের, মানে আরো কিছুদিন পর আরো সোনালী রঙের হবে, মানে হলো ধান পাকা শুরু হয়েছে বা পেকে গেছে। হ্যাঁ, তো ধানের রং বদলে গেল এই কিছুদিনের মধ্যে। অবশ্য এই ধানটা ওই কদিন আগে যে ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড়টা এখন যদি হতো তাহলে এই ধানের সমূহ সর্বনাশ করতো। হ্যাঁ, তো যাক, ধানটা রক্ষা পেয়েছে প্রাকৃতিক দুর্যোগ থেকে। আমরা এখন যাচ্ছি, সেই আগে বিদ্যুতের খুঁটি ছিল না, এখন বিদ্যুৎ এসেছে। এই সেই খেজুর গাছ প্রায় বিলুপ্ত। এই পথ দিয়ে যাচ্ছি আমরা। এখানে যে বাড়িগুলো রয়েছে, আমার শৈশবে এই বাড়িগুলোতে আমি অনেকবার এসেছি এবং এত বেশি এখানে সবুজ ছিল যে, তো সেই সবুজগুলো এখনো অনেকাংশে অক্ষত রয়েছে। এই বিদ্যুতের খুঁটি আগে ছিল না। আমরা এখন যাচ্ছি নরেশ ছাড়ের ভিটার খোঁজে, যদিও জানি সেখানে কেউ থাকে না। ভিটার অবস্থা কেমন সেটা দেখতে যাচ্ছি। ছবি তো তোলা হচ্ছে না, কি করবো? যা। এই গ্রামটার নাম কি দাদা? এটা কাগজে কি লেখা হয়? হারসার। ওই দিঘিগুলো যে ছিল এগুলো তো আছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, এটি হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার, আপনাদের ইউনিয়ন কি এলাহাবাদ? এলাহাবাদ ইউনিয়নের হারসার গ্রামে। এই গ্রামে আমরা এখন যার ভিটায় রয়েছে, এটি গোপাল চন্দ্র দাসের ভিটা। 2011 সালে আমার হাই স্কুলের শিক্ষক ছিলেন নরেশ চন্দ্র পাল। তো নরেশ বাবুর বাড়িতে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি যে নরেশ স্যার বেঁচেও নেই এবং তার ভিটায় কেউ
থাকছেন না, তখন যাওয়ার সময় এখানে এই গোপাল চন্দ্র দাস তার ভিটায় আমরা আপ্যায়িত হয়েছিলাম, আমাদেরকে বসানো হয়েছিল এবং আমাদেরকে চা নাস্তা খাওয়ানো হয়েছিল। সেটা 2011 সালে। তখন আমার ছেলে অপূর্ব বেশ ছোট ছিল, শিশু ছিল। তারপর আমরা 2018 সালে 3 জানুয়ারিতে আবার এই নরেশ স্যারের ভিটা দেখতে বা দিঘি দেখতে এই এলাকায় এসেছিলাম। তখন আমার স্ত্রী ছিল সঙ্গে। আর তখন আবার এই ভিটায় এই যে তখন এসে জানলাম যে গোপাল চন্দ্র দাস পরলোক গমন করেছেন। তো জেনে খুব খারাপ লাগলো। আর তখন এসে আবার আমরা এখানে চা নাস্তা খেয়েছিলাম। তো আজকেও আমার স্ত্রী আসার কথা ছিল, কিন্তু আমার এখন একটি মেয়ে আছে, প্রকৃতি। তো প্রকৃতির বেশ সকাল থেকে ঘুরতে ঘুরতে ক্লান্ত ছিল বিধায় তাদেরকে গাড়িতে করে আমার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। 2018 সালের 3 জানুয়ারির পরে আজকেই আমরা এলাকায় এলাম আবার। তো এসে আমার মনে হলো যে এই এলাকাটি ঘুরে যাই। আমার শৈশবে আমি এই এলাকায় অনেক ঘুরেছি। এই এলাকাগুলো হিন্দু অধ্যুষিত ছিল। বাংলাদেশে হিন্দুদের উপর সারা দেশে আমি 20 বছর 25 বছরের সাংবাদিকতায় দেখেছি যে চরম নিপীড়ন হয়েছে। তো আমি অনেক এলাকায় গিয়ে দেখেছি তাদের সংখ্যা কমে গেছে, সবুজ বৃক্ষ কমে গেছে ইত্যাদি দেখে আমার খারাপ লাগে। আমি এখনো তাদের ভিটা দেখতে যাই। আমার নরেশ স্যার হাই স্কুলের শিক্ষক, তার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি রয়েছে, তার ভিটার সঙ্গে স্মৃতি রয়েছে। তার ভাতিজা গৌতম আমার বন্ধু ছিল। তো এই সমস্ত বিষয় আজকে আমি যখন এদিকে এসেছি, তখন আমি যার সঙ্গে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আমরা 2018 সালেও দেখা করেছি, কথা বলেছি এবং মনে হয় যে তারা আমাদের অতি আপন পরম। এই যে আমার ছেলে বললাম যে শিশুবেলা একবার এসেছে, আবার 2018 সালে আবার এসেছে এবং আগের স্মৃতি 2018 সালের স্মৃতি অপূর্বের বেশ মনে আছে। কিন্তু আজকের স্মৃতি অপূর্বের আমার ধারণা আরো ভালোভাবে মনে থাকবে। তো আমি আসলে চাই যে আমার ছেলে সত্যগুলো জানুক। গত 100 বছর ধরে, 800 বছর 1000 বছর বাদ দিলাম, গত 100 বছর ধরে বাংলাদেশে কি নিষ্ঠুর নিপীড়িত নির্মম ভাবে যে এই দেশের হিন্দুদেরকে তাড়ানো হয়েছে। তো সেই ইতিহাস আমরা জানি। কোনো মুসলিম একথা স্বীকার করে না, বলে না, কিন্তু আমরা এগুলো সাক্ষী। আমরা সত্য পাঠ করেছি, আমরা বিবিসি নিউজ পড়ি, আমরা আন্তর্জাতিক মানের বইপত্র পড়ি, আমার ছেলেও পড়ে, আমার স্ত্রী পড়ে। তো আমরা এগুলো প্রকাশ করতে পারি না। যে কোনো হুজুগে বাংলাদেশের অনুখাগড়ার মতো হিন্দুদের নিপীড়ন করা হয়। তো এই সমস্ত বিষয়ের আমি অনেক প্রশ্ন আমি ছাত্র জীবনে নরেশ স্যারকে করতাম। স্যার এগুলো বলেছেন যে এগুলি প্রতিটা মানুষ তার কর্মের ফল পায়, যে যা করে এগুলির ফল পাবে। উনি এইটুকুই বলতেন, তার বেশি আর কিছুই বলতেন না। তো আজকে নরেশ স্যার বেঁচে থাকলে আমার অনেক জিজ্ঞাসা ছিল, কিন্তু তিনি বেঁচে নেই, কিন্তু আমার উপলব্ধি রয়েছে। তো আমি যখন আসি আমার মনে হয় যে আমার পূর্বপুরুষ যারা এই হিন্দুদের উপর হাজারো অত্যাচারের ঘটনা ঘটিয়েছে, আমি যেন এক ধরনের ঋণ শোধ করতে আসি। আমার প্রায় সময় এমন মনে হয়, কারণ আমি আজকে আমার ছেলেকে বলেছি এই দেশে জমিদার ছিল, আজকেও তোমাকে বলেছি এদেশে জমিদার ছিল, কিন্তু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে স্থান পেয়েছে। এই যে সবকিছু হারিয়ে হিন্দুরা আজকে যে এই যে দেশত্যাগী, এই যে তাদের ভাষা নেই, তাদের বক্তব্য নেই, তাদের কিছুই নেই, অত্যন্ত দুঃখের ব্যাপার, বলা যায় না। তো যাই হোক, আমরা এসেছি, তাদের আন্তরিকতা, তারা হয়তো আমাদের আত্মীয় নয়, যতবার এসেছি তারা আমাদেরকে আপন হিসেবে বরণ করেছেন। এটা আমাদের বেশ ভালো লেগেছে। না, আজকে চা খাবো না, আবার যখন আমার স্ত্রীকে কন্যাকে নিয়ে আসবো তখন আরেকদিন এই খাওয়া যাবে। আজকে একটু তাড়াও আছে, আবার বিকেল সন্ধ্যা নাগাদ আমরা শহরে চলে যাব। আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, আপনার স্মৃতিটুকু ছবিটুকু আমাদের মনে গাঁথা রইল। আপনি ভালো থাকবেন। মাসিমা, আপনার নামটা একটু জানতে চাই, আপনার নাম কি? আমার নাম মিলন বালা দাস। মিলন বালা দাস। কত হবে বয়স মাসিমা? যুদ্ধের সময় আপনার বিয়ে তো আগে বিয়ে হয়েছে। আমি এই সময় 7 বছর। 7 বছর। আমি রিলেশন 7 বছর 8টা গেছি। ও, তাহলে তো আপনার ইন্ডিয়া গিয়েছিলেন? হ্যাঁ। ইন্ডিয়া কোথায় ছিলেন? মহারানী। মহারানী কোথায় পড়েছে? মহারানী ক্যাম্পে। এটা কোন? আচ্ছা, যাক, মহারানী ক্যাম্পে আছিলাম। আমি ক্যাম্পে তো আছিলাম। এখন আপনারা তাহলে যুদ্ধের কতদিন পরে গেলেন গো মাসিমা? যুদ্ধ শুরু হওয়ার আগে গেছে? না, যুদ্ধ লাগার আমরা 2 মাস 3 মাস পরে গেছি। 2 মাস 3 মাস পরে? আষাঢ় মাসে হেঁটে গেলেন? হেঁটে গেছি মিলাম যাইতে। আপনার সন্তান তখন কে ছিল? আমার ভাই ছিল। তাদেরকে কোলে করে গেলেন? হ্যাঁ, আচ্ছা।
অনেক স্মৃতি, হ্যাঁ। তো আচ্ছা যাক, আপনার এটা তো অন্য অধ্যায়, আমরা যখন আবার আরেকবার আসবো। আমি জাহাজের রায় হয়েছে কোন রায়তটা বলুন তো? কাটাকাটি মারামারি হয়েছে। হ্যাঁ, না, মারামারি তো ধরুন একটা হলো 46-এ হয়েছে নোয়াখালীতে, ব্যাপক, হ্যাঁ, আমরা পড়ে জানি আর কি। তো এরপরে এই এই আপনি কোনটা দেখেছেন? এই জাহাজের রায় হয়েছে ও ঢাকায়, ঢাকায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আমরা আরেকদিন এলে আপনি আমাদেরকে একটু সময় নিয়ে আপনার সঙ্গে একটু গল্প করব। আপনারা যারা একটু প্রবীণ আছেন, বয়স্ক, তাদের স্মৃতিগুলো বেশ বেশ জানার কিছু আছে। আরেকদিন আসলে আপনার সঙ্গে একটু গল্প করব। আমি আমার স্ত্রীকে নিয়ে এলে পরে আপনি একটু সময় দেবেন সেদিন, হ্যাঁ। তো ভালো থাকবেন অসীমা, নমস্কার। ওকে, আমাদের জন্য আশীর্বাদ করবেন, হ্যাঁ। নমস্কার, নমস্কার, নমস্কার। এই মসজিদ, ওয়ালাইকুম আসসালাম। এই মসজিদটা নতুন? মসজিদটা কত আগের? জানি না, আমরা জামাতে আসছি, নরসিংদী থেকে আসছি এখানে। নরসিংদী থেকে এসেছি। আচ্ছা, ভিডিও করতেছেন তো? না, ভিডিও করতে আমরা এই এক জায়গায় যাবো, হারোসার গ্রামের নাম, হ্যাঁ। আচ্ছা, হারোসা। এই এলাকাটা সবুজে ভরপুর ছিল, হ্যাঁ? আর এই যে জনবৈশিষ্ট্য, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের অনেক ঝঞ্ঝার আমার কি আছে পাখি সব দিঘি, ওখানে একটা দিঘি, আর এদিকে একটা দিঘি, বেশ বড় দেখেছি। গাছপালা দেখেছো? আমি ঘেমে টেনে ঘাস, যে এই দিঘিটাতে যাওয়ার আগে আমরা আগে নরেশ্বরের বাড়ির খুঁজে যাই একটু, আমার বেশি কষ্ট হচ্ছে কিনা ভুল করেছি। ওই উত্তরা মাজারের কাছ থেকে কিছু খাবার কিনে খাওয়ার দরকার ছিল। তুমি একটু সামনে তোমার দুইটা ব্যাগ, আটটা ব্যাগ আছে আমার কাছে, সমস্যা নেই। দেখো আমার সঙ্গে সঙ্গে থাকবো, মানে ভিডিও দেবো। বললাম তো আমি, ধরবে তাদেরকে। যাবো কিভাবে? এই ওদিকে কিভাবে কাছে এলো না, কাছে এলো। ও বাবা, বেশ বড় সড়। এই দিঘিটার নাম কি? হারেশা সরকারি দিঘি, হ্যাঁ। এটা কি লিজ আনে? 3 বছরের। কার নামে লিজ আছে এখন? এখন আনছে মনে করেন ওই যে আগে আনছে, আগে ছিল প্রথম ছিল চেয়ারম্যান, তারপর হ্যাঁ দিছে আরেকজন ডিলার আছে। আচ্ছা, এরা আবার আরেকজন দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। এটা মেয়াদ আর নাই, আর 2 মাস আছে। 2 মাস পরে আবার নতুন। আবার নতুন বৃষ্টি। ওই মাছ ধরেছে তো, হ্যাঁ। আবার ভুবন মেয়াদ শেষ হয়ে গেল। ও ভাই, কি নাম আপনার? আর মোহাম্মদ আলী। আব্দুল হালিম। একটু কথা বলি আপনার সঙ্গে। অতটা এদিক দিয়ে যাবে না তো, হ্যাঁ। না না, আপনি কাইন্ডলি একটু গাছটার কাছে দাঁড়ান, আমরা এই দিঘিটার ব্যাপারে একটু কথা বলি। মানে আচ্ছা বাবা, এদিকে আসুন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আব্দুল হালিম। হালিম। আচ্ছা, এই আমরা এখন যাচ্ছি মূলত ওই নরেশ স্যার ছিলেন জাফরগঞ্জ হাই স্কুলের টিচার, ওনার ভিটাটার একটু সন্ধান করবো। তো কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যে পাশের নরসরা বাড়ির পাশের বাড়ি, ওই যেখানে দেখা হলো এখানে। কিন্তু এখানে এই আপনারা কতদিন আছেন? এখানে আমরা আগে ছিলাম ওই যে পুরান বাড়িতে, যখন নরেশ মাস্টাররা চলে গেছে এই থেকে চাস্তো ভাই একটা রঞ্জিত মাস্টার এলাহাবাদ স্কুলের মাস্টার ছিল, কথা বলে না, এর থেকে জায়গাটা কিনা নিছে। কেনার পর আমরা নতুন বাড়িতে আসছি। নরেশ স্যারের রঞ্জিত মাস্টার কি ছিল ওনার? চাস্তো চাচাতো ভাই। উনি কি এলাহাবাদের হাই স্কুলে? এলাহাবাদ হাই স্কুলে চাকরি। বাবা কথা বলে না, বাবা কথা বলে না, আমরা কথা বলছি।
আপনারা জায়গা পরে কিনে নিলেন, হ্যাঁ? হুম। আমি শুনেছি নরেশ স্যার মারা গেছেন, সে অনেক আগে। আমার একটা বন্ধু আছে, আমি জাফরগঞ্জ হাই স্কুলে পড়েছি। জি। তো আমার বন্ধুর নাম হলো রণজিৎ ভট্টাচার্য। তো সে আমাকে বললো যে নরেশ স্যার মারা গেছে, হ্যাঁ? তো পরে শুনলাম নরেশ স্যার জায়গা টাকা বিক্রি করে, তার যারা ছিল জায়গা বিক্রি টিক্রি করে হ্যাঁ বিক্রি করে চলে গেছে। এখন তারা কোথায় আছে? এখানে কেউ আছে? না এখানে হেরা কি হয় নাই, আর ইয়া ছোট ভাই একটা এলাহাবাদ বাজারে জায়গা কিনছিল, আচ্ছা আচ্ছা তখন ওর বাতিজা এক ছেলে আসছিল, ওর বাতিজা আবার হিন্দুতে মুসলমান হয়ে গেছে, আচ্ছা আর আচ্ছা। ওর মায়ের কলিকাতা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ভাতিজার সঙ্গে আমার পরিচয় ছিল, আমার ক্লাসের বন্ধু ছিল, নাম হলো গৌতম। গৌতম দেখা আছে, এরা বছরে একবার আইয়া আইয়া দেখাশোনা করে যায়। আচ্ছা, তাদের এখানে কোনো জায়গা সম্পদ আর কিছু আছে কি? না আর কোনো সম্পদ নেই, সব বিক্রি সব করে বিক্রি ফেলেছে। করে দিচ্ছে। আচ্ছা, গৌতমকে আপনি তাহলে চিনেন? হ্যাঁ গৌতম তারপর সেটা তারা চিনি আমরা। গৌতম তাপস, তাপস কি হয় গৌতমের? গৌতমের চাস্তো নেই, চাচা তো? ওই যে নরস মাস্টারের ছেলে তাপস। ও আচ্ছা, তাহলে আমি তাপসের সঙ্গে আমার পরিচয় হয়নি। গৌতম আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আমার সঙ্গেই পড়তো। ও ভাতিজা জানতাম। গৌতম আবার ভালো বাঁশি বাজাতে পারতো। ঠিক আছে। হ্যাঁ? হুম। তা আপনার বয়স এখন কত হবে? আমার বয়স 30-31। তা আপনাদের এখানে বাড়িটা কোথায়? ওই যে ওই দিঘির পারে? না না ওই যে বাগানটা দেন, আচ্ছা আচ্ছা এই বাগানটার পাশে। আচ্ছা। আপনাদের ওই দিঘির পারে কোনো জলিল মাস্টার নামে রামগড়ের কেউ কি ছিলেন? না না আমি তাহলে এটা বলতে পারি না। অনেক আগে, সে অনেক অনেক আগে। আগে। আচ্ছা, তাহলে এই দিঘিটা সরকারি, হ্যাঁ? হুম। এই দিঘিটা মূলত কার ছিল? এই মূলতে আগে সরকারি ছিল, এর খাট ছিল। এটা কি কখনো কোনো জমিদারের ছিল এরকম? না না এটা জমিদার সরকারের ছিল, ছিল। সরকার ছিল। ওই পাশে একটা ছিল আগের ইয়ার চৌধুরীরা, ফুলতুলি চৌধুরীরা ছিল, ওই যে পাশের বড়টা। এই এটা ফুলতুলি সমানই। চৌধুরী কারা? তো ফুলতুলি চৌধুরী যে ফুলতুলি আর কি ভারী ওই ফুলতুলি গ্রামে, হ্যাঁ, কংসনগরের পরে যে ফুলতুলি, ফুলতুলি, ওখানে চৌধুরীদের এখানে দিঘি হলো কিভাবে? এটা আমি বলতে আমিও পারবো না। জানি না, না এই জন্য জানতে চাইছি। এগুলো হয়তো যারা বয়স অনেক 60 বা 70 80 ঊর্ধ্বে, তারা বলতে পারবো, তারা আমি তারা এটা বলতে পারতাম না। না যাক, তবু আপনার আন্তরিকতা আমাকে বেশ ভালো লেগেছে। আপনি অনেক আন্তরিকতা নিয়ে আমাদের নিয়ে এলেন এবং অনেক কিছু বললেন, এবং আপনি আসলে নরেশ স্যারের প্রতিবেশী ছিলেন, আছেন। তো এই দিঘিটাতে মাছ চাষ হয়, হ্যাঁ? হ্যাঁ। বাবা, এত বড় দিঘি এলাকায় বেশ সুন্দর, হ্যাঁ? হুম। এবং পাখি আছে এখানে, অনেক পাখি এখনো আছে। ওই ওখানে একটা বসে আছে পাখি, এটা কি পানকৌড়ি? ওই যে বাঁশের মধ্যে বসে আছে, ওই যে ওই যে বাসে বালিহাঁস, বসে আছে। বালিহাঁস। বালিহাঁস না পানকৌড়ি এটা? পান করি শিওর? জি। আচ্ছা আচ্ছা। ও আবার পাখিটাকে একটু চিনে ভালো। হুম। তো আপনার সঙ্গে কথা বললাম, অনেক ধন্যবাদ আপনার। আচ্ছা ঠিক আছে। তো বাবা, ওই পানকৌড়িটার দিকে যাবো। আচ্ছা, আমরা তাহলে ওই ভিটাটা কোথায় ছিল এখন তার চেনার উপায় আছে কি? এই আছে দেখ হ্যাঁ। আছে। না, এখন গেলে কেউ কি বলতে জমি পারবে? আছে আর কি। হ্যাঁ? যখন জমি চাষ করে লাগছে। আচ্ছা, জমি আছে। আচ্ছা, একটা ছেলে আমার ছাত্র ছিল, নাম হলো ফারুক। ফারুক এই দিঘির পশ্চিম পাড়ে বাড়ি ছিল। উমর ফারুক না? হ্যাঁ, ওমর ফারুক। হ্যাঁ যারা বিদেশ যারা আসলে যারা তো সুবিধা আছে। ও না, ও চিটাং ইউনিভার্সিটিতে পড়েছিল, এরকম লেখাপড়া করা ছিল। ফারুক। ফারুক আলী কইতো মানুষ। আর ও কুমিল্লা আছে, কিন্তু কুমিল্লা আছে, কুমিল্লা আছে। জি বলুন। ওই যে সামনে যে এখানে তো বড় বড় দুইটা দিঘি, এই দুইটা দিঘি কি সরকারি? না একটা মালিকানা আর একটা সরকারি। এইটা মালিক সরকারি। এটা সরকারি, আচ্ছা, আর আর ওইটা মালিকানা? ওটা মালিকানা। ওইটা আর এখন মালিকানা কে জানে? এটা এখন মালিকানা আছে বাকসর বাড়ি, বাকসার। বাকসর। এই যে দেবিদ্দার বাকসার। বাকসার, ওই যে উঞ্জুটির কাছে বাকসার। হ্যাঁ 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 হুজুরের কাছে। ও মানে এটা তারা কিনে ফেলেছে, হ্যাঁ? তারা এটা মার সম্পদ পাইছে। ও মার সম্পদ হিসেবে। হ্যাঁ। ও, তাহলে এটা এই দিঘিটা ওই যে বললো যে ফুলতুলি চৌধুরীদের ছিল এরকম? এটা আগে ছিল তো, আগে ছিল। হ্যাঁ আগে ছিল। এটা এর আগে ছিল এটা সুসুন্দ বাবু। আচ্ছা, এই যে অতি- চৌধুরী এই যে ছিল, এই চৌধুরী কি মুসলিম? না হিন্দু? হিন্দু। পুরো নাম জানেন কিছু? না। ওইটা তাহলে সুসুন্দ বাবু কি জানি বললেন? সুসুন্দ বাবু তারা আগে এই দেশের জমিদার খাজনা আদায় করতো। তারা কোনখানে জমিদার ছিলেন? তারা ইয়াতে কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ। মুরাদনগর থানা। মুরাদনগর। ও ওখানে আছে সুসুন্ডা একটা গ্রাম আছে, মন্দিরের মতন আছে। মন্দিরের মতো আছে। আচ্ছা আছে। ওই তাদের ছিল। হুম। আরে বাবা, কত বিশাল এলাকা, হ্যাঁ? তারা থেকে আবার আনছে ধামতি বাবুরা। ধামতির বাবুরা। হ্যাঁ। আচ্ছা, ধামতির বাবুদের নাকি এখন আর তেমন নাই উত্তরসূরি কেউ? না এখানে নাই, এখানে ওই তাদের ইতিহাস আছে, আছে। আছে কিছু, হ্যাঁ? আমি ধামতি গ্রামের ওদিন এই একজন শিল্পপতি, তার সঙ্গে দেখা হলো। সে বললো যে আপনি এখনো গেলে কিছু রেশ কিছু পাবেন, হ্যাঁ পাওয়া যায়, তবে বাবুরা। তেমন কিছু নাই, না। এটাই বললো আর কি। ঘর বাড়ি আছে। তো তাহলে ওই দিঘিটা ওই জমিদারদের ছিল। হ্যাঁ। জমিদারদের কাছ থেকে কারা নিলেন পরে? এরপর হুলতুলি চৌধুরী। কুলদুলি চৌধুরী, ওইটা হিন্দু চৌধুরী ছিল। হ্যাঁ হিন্দু। আর তাদের কাছ থেকে পরে পরে প্রতিষ্ঠাতে এটা চৌধুরী সংগ্রামের পরে বিক্রি করে গেছে। তখন ওই নবীনাথ বিয়াবাড়ি তারা কিনছে। এই নবীনাথ বিয়ে বাড়ি নবীনাথ। এলাহাবাদ সীমান্ত পূর্ব পাড়ায় হ্যাঁ পূর্বপাড়া। তারা কিনেছিলেন। কিনে আছে, হ্যাঁ। তারার কাছ থেকে মায়ের সম্পত্তি হিসেবে ওই মানে বাকসার। মার সম্পদ হ্যাঁ। দিয়ে, মানে দিয়ে দলিল করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা।
তো এখন জিয়ে একভাবে এটা পান হয়ে গেছে আচ্ছা আচ্ছা, বুঝলি? এটা কত আগের ঘটনা বলুন তো? এই ইতিহাস তো জানতাম না। এতটুকু কইতে আচ্ছা পারি। যাক, এটা মানে দেশ স্বাধীনের পরে কি? হ্যাঁ হ্যাঁ, দেশ স্বাধীনের পরে। আচ্ছা আচ্ছা। তো কাকা আপনার বাড়ি কোথায়? আমার ভাই হার চলে হারেশ্বর। কি করেন আপনি? এই কৃষি গাছ কি নাম আপনার? আবুল কাছে। আচ্ছা। তো এই দিঘিগুলো তো এখন এটা 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 হলো সরকারি, হ্যাঁ? হ্যাঁ, এটার টেন্ডার হয়, টেন্ডার লিজ হয়। লিজ হয়। এই মাছগুলো কি মাছ বেশিরভাগ? এটা আমি যেন এখন এলাকায় আছে বেশি। তেলাপিয়া। আচ্ছা আচ্ছা। কাকা আপনার সঙ্গে কথা বললাম, ইতিহাস জানলাম। আসলে ইতিহাস বলা জানা লোকের সংখ্যা অল্প। আপনাকে অনেক ধন্যবাদ। তো এটা কি হলো? এখন যে বাড়িতে যেতে পারলাম না, যে বাড়িতে গিয়ে অনেক সময় ব্যয় হবে, খেতে পারবো না, তখন আবার আরো সমস্যা, খাবার দেরি হতে। প্রথমবার নিয়ে এদিক দিয়ে গিয়েছিলাম 2014 সালে। 2014 সালের 6 নভেম্বর এসেছিলাম, ও আমরা নভেম্বরে বেশি আসি। এইটা এর কারণে মায়ের মৃত্যুবার্ষিকী থাকে যে এই কারণে। 2014 সালে আমরা এখান থেকে গিয়ে আমাদের একটা বোনের বাড়ি ছিল, ওখান থেকে আমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়িগুলো অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে, আগে এমন ছিল না। এখন বেশ উন্নত হয়েছে। সে যে আমার 200 টাকা নিল, এটা আমার কাজ হচ্ছে কেন জানো? সর্বোচ্চ সর্বোচ্চ এটা 50 টাকা হতে পারতো, অথবা বলা যায় 100 টাকা হতে পারতো। সেটা আমরা করেছি। যাক, তারা নিচে গিয়ে এই জন্য বাচ্চা দিল 100 টাকা ঢুকে দিয়েছে। লুকালে না বললো পায় এই